নমস্কার বন্ধুরা, ক্রপ প্রোটেকশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে, আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হচ্ছে বন্যাতে ডুবে যাওয়ার পরে ধান গাছ কী অবস্থায় থাকে, সেই গাছকে কিভাবে আপনারা রিপেয়ার করতে পারবেন তার উপায় আমি বলে দিয়েছিলাম। সেই জমিতেই আমি ভিডিওটি করছি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ করে যাবেন না, না হলে অনেকগুলি কথা আপনারা মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এর আগে যে আমি ভিডিওটি করেছিলাম বা দিয়েছিলাম সেটা হচ্ছে বন্যায় ডুবে যাওয়ার পরে ধানের যে পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতি থেকে আপনার ধান গাছকে কিভাবে আপনি রিপেয়ার করবেন সেই নিয়ে ছিল বিস্তারিত ভিডিও। আজকে আমি সেই জমিতেই আমি এই ভিডিওটি বানাচ্ছি। এটা হচ্ছে সেই বন্যায় ডুবে যাওয়া ধান যে অবস্থায় ছিল, সেই ধানটাকে আমি বলেছিলাম যে এই গাছগুলোকে আমি রিপেয়ার করে দেখাবো। তা আজকে আমি সাকসেস হয়েছি আপনাদের আশীর্বাদে। আমি আজকে এই জমিটির গাছগুলিকে রিপেয়ার করতে পেরেছি ঠিকঠাকভাবে। দেখুন আপনারা নিজে চোখেই কিভাবে আমি জমির গাছগুলিকে রিপেয়ার করেছি। বন্যায় ডুবে একদম মৃতপ্রায় অবস্থায় ছিল গাছগুলি, আজকে সেই জায়গা থেকে গাছগুলি আজকে এই অবস্থায় আছে। এই জমিটি সম্পূর্ণভাবে 7 থেকে 8 দিন জলের তলায় ছিল গাছগুলি, এবং গাছগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল। আমি এই নিয়ে ভিডিওটি বানিয়েছিলাম এবং সেই মৃতপ্রায় গাছগুলিতে কিভাবে ট্রিটমেন্ট করেছিলাম সে সম্পর্কেও আপনাদেরকে বলেছি। আপনারাও আশা করি সেইভাবে আপনারা আপনাদের বন্যায় ডুবে যাওয়া গাছগুলিকে ট্রিটমেন্ট করেছেন। আশা করি এইরকম ফল পেয়েছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে সবসময়ের জন্য আছি। এবার আপনি এই জমিতে কি দেবেন, এবার আমি এই জমির চাষিকে কি দেয়া করাবো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আজকে বলবো। কি ব্যবহার করবেন এই জমিতে, এই জমিটিতে যেটা এই সময় ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা মাজরা পোকার ওষুধ আর একটা খোলা পচা বা গোড়া পচার ওষুধ। কারণ যেহেতু গাছগুলি বন্যার জলেতে ডুবেছিল, সেহেতু গাছগুলি একটু দুর্বল ভাব থাকবেই। সেই জন্য এখনও জমিতে মাজরা কিছু নেই, কিন্তু একটা মাজরার ওষুধ, একটা খোলা পচার ওষুধ অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে। মাজরার ওষুধ কি স্প্রে করবেন, অনেক চাষিরাই দেখছি প্রথম স্প্রেতেই কাট আপ এসপি গ্রুপের ওষুধগুলি স্প্রে করছে। হ্যাঁ, তারা দেখছে যে অনেকটা লংজিভিটি যাবে, আমাকে বারবার জমিতে নামতে হবে না। কিন্তু প্রথমেই কাট আপ স্প্রে করা উচিত নয়। প্রথমে আপনারা লো ডোজের ওষুধ ব্যবহার করুন। সেটা কী রকম না, সেটা হচ্ছে ক্লোরোপাইরিফস বা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন, না হলে প্রফেনোফস সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন, না হলে বাইফেন্থিন ব্যবহার করতে পারেন। এই কীটনাশকগুলি আপনারা প্রথমে স্প্রে করুন। স্প্রে করার পরে তার সাথে দেবেন একটা যে কোনো কোম্পানির হেক্সাকোনাজল গ্রুপের ওষুধ। অনেকেই দেখছি যে বারবার স্প্রে করার ভয়েতে থাইফ্লুজামাইড এই গ্রুপের ওষুধগুলি স্প্রে করছে। আমি বলবো, যেহেতু আমাদের ভ্যারাইটি হচ্ছে 7029 অর্থাৎ লাল স্বর্ণ, এর কিন্তু অনেক দিন ডিউরেশনের ধান। আপনি একবার দিয়ে দেবেন আর জমিতে নামতে হবে না, এই মানসিকতা নিয়ে কিন্তু থাকলে হবে না। কোন সময় কি হয়ে যাবে, কোন সময় কি ওয়েদার
থাকবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। সেই জন্য আমি যেটা বলবো, প্রথমে আমি যে কীটনাশকের নামগুলি বললাম, এই গ্রুপের ওষুধগুলি ব্যারেলে 30 ml করে দিয়ে স্প্রে করবেন, অর্থাৎ 15 লিটার জলে 30 ml দেবেন। তারপরে হেক্সাকোনাজল 5% দেবেন 30 ml। এই কম্বিনেশনে আপনি স্প্রে করুন। আপনার গাছ পোকা এবং রোগ দুটোই দিন 10-12 মতো সুরক্ষা থাকবে। তারপরে আমি আপনাদের জানিয়ে দেবো দিন 10-12 পরে আপনারা কি ওষুধ স্প্রে করবেন। প্রথম যে কীটনাশক বা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন সেটা যেন হাই ডোজের না হয়, কারণ গাছ ছোট, সহ্য করার ক্ষমতা কম। সেই জন্য প্রথমে হাই ডোজের ওষুধ আপনারা ব্যবহার করবেন না। প্রথমে হালকা ডোজ দিয়ে ব্যবহার করুন, আস্তে আস্তে সহ্য করান গাছকে। একবারেই যদি হাই ডোজের ওষুধ মেরে দেন তাহলে আপনার গাছের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি প্রথমেই হাই ডোজের ওষুধ দিতে মানা করব। ধীরে ধীরে বাড়ান। আপনি যদি একবারই সব দিয়ে দেন ভাবেন, তাহলে কি করে হবে, যেহেতু 140-45 দিনের ধান এটি। তা এই ছিল আজকের আমার এই ভিডিও। মূল উদ্দেশ্য ছিল বন্যায় ডুবে যাওয়া ধানগুলিকে কিভাবে রিপেয়ার করতে পেরেছি সেটা আপনাদেরকে দেখানো। নমস্কার বন্ধুরা, চ্যানেলটিতে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।